কারণটা সাকিব খানকে আমি খুব ভালোবাসি, দ্যাটস ওয়াই। ওর সাথে কোনো অন্যায় হলে বা ওকে নিয়ে কেউ কোনো সমালোচনা করলে বা ও যদি প্রাপ্য জিনিসটা থেকে বঞ্চিত হয়, সেই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে। আমি সবসময় সেটার মানে প্রতিবাদ করি আর কি। বেসিক্যালি তার সাথে কি অন্যায়টা হয়েছে তা আপনার কাছে মনে হয়? অন্যায়টা হয়েছে যে সে হয়তো বা এই বছরের সবগুলো অ্যাওয়ার্ড যেটা ক্যাটাগরিগুলো যায়, আমাদের যে বড় বড় অ্যাওয়ার্ডগুলো, অবশ্যই গত বছরের জন্য সবচেয়ে ব্যবসা সফল ছবি বরবাদ। সো সেই বরবাদের জন্য যখন পাবলিকও ভোট দেয়, বরবাদের জন্য তাকেই ভোট দেয়, কিন্তু রেজাল্ট গিয়ে দেখা যায় যে ভোটটা বা পুরস্কারটা, অ্যাওয়ার্ডটা অন্য একজন নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটু প্রতিবাদ করতে ইচ্ছে করে আর কি, দ্যাটস ইট। আচ্ছা, এত এত ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বেও পপুলার চয়েসে শাকিব খান বাদে আরেকজন অ্যাওয়ার্ডটা পাচ্ছে, এই ক্ষেত্রে কোন সিন্ডিকেটে কাজ করছে? স্বজনপ্রীতি কাজ করছে এবং একপক্ষীয় দলাদলি কাজ করছে, লবিং কাজ করছে। এই দলাদলির স্বজনপ্রীতি, লবিং, সিন্ডিকেট, এগুলো যতদিন না কাটবে, যতদিন এই বলয় থেকে আমরা বের হতে পারবো, ততদিন এগুলোই আসলে চলতে থাকবে। তাই আমি বলেছি যে তাকে নমিনেশন থেকে দূরেই রাখা হোক, যেহেতু তাকে দেয়া হয় না, শুধু শুধু তাকে নমিনেশন দেওয়াটাও আসলে অসম্মান করা আর কি। আর যদি একটু জানতে চাই, মাঝে মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই রিউমার কিংবা স্ক্যান্ডেল বা এনিথিং, সেক্ষেত্রে আসলে এই জিনিসগুলো আপনার চোখে যখন পড়ে বা আপনাকে কেউ মেনশন করে, ওই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করে? আমি আসলে বোঝার চেষ্টা করি কি হতে যাচ্ছে বা আসলে কোনটা সঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা। কারণ আমি বরাবরই একেবারে আয়নার মতো স্বচ্ছ আপনাদের সবার সামনে, আমার দর্শকের সামনে এবং আমার ভক্তকুল বা যারা যারা আমাকে পছন্দ করে বা যারা আমাকে দেখে, আসলে মোবাইলটা খুললেই যারা আমাকে দোকানকে দেখে, তো সেই জায়গা থেকে যখন দেখি যে আমি জানা তাই লিখছে, তাই করছে বা সেই ধরনের একটা আখ্যা দিচ্ছে, ব্যাখ্যা দিচ্ছে, সেই জায়গাটায় অবশ্যই আমার একটু কষ্ট হয়। ভাবি, চিন্তা করি এবং সেটা থেকে কিভাবে উত্তরণ হওয়া যায় বা সেটা থেকে আসলে বেরিয়ে কি করে আমি আমার ভক্তদেরকে আমি আবার পুরো আসল বিষয়টাকে ক্লিয়ার করবো এবং তাদের কাছে আসলে আমার কোন কাজটা দিয়ে তাদেরকে আবারও সুখী করব, আমার সেই চেষ্টাটা সবসময় অব্যাহত থাকে। আসলে সেটা হচ্ছিল তমা রশিদ কিছুদিন আগে মিস ইন্ডিপেন্ডেন্টের প্রথম পুরস্কার বিজয়ী হয়েছে বাংলাদেশ থেকে। সেক্ষেত্রে আসলে আপনার কোনো কিছু বলার আছে? অবশ্যই ও আমার ভীষণ আদরের, আমি ওকে অত্যন্ত স্নেহ করি। আমি রিসেন্ট যে একটা বিউটি কন্টেস্টের বিচারক এবং গ্রুমার হিসেবে কাজ করছি, মিস অ্যান্ড মিসেস বিউটি প্লাস, সেটাতেও ও আমার সাথে আছে। আমি একজন জাজ হিসেবে এবং গ্রুমার হিসেবে আছে এবং ও উপস্থাপিকা হিসেবে আছে ওখানে, তমা রশিদ। হ্যাঁ, তো ওর সাথে আমি কাজ করছি এই প্রজেক্টেও। বর্তমানে আমি যে প্রজেক্টটা আপনারা দেখছেন, যে প্রতিযোগিতা বিউটি কন্টেস্টের সাথে আমি ইনক্লুডেড বা সংশ্লিষ্ট আর কি। তো সে বাইরের থেকে একটা মেয়ে চমৎকারভাবে নিজেকে প্রেজেন্ট করে বাংলাদেশকে বড় করে এই যে মুকুটটা ছিনিয়ে এনেছে, তাও আবার সে কি বলে, তাকে দেখলাম যে তাকে বিকিনি পরতে হয়নি, তাকে তথাকথিত যে ফর্মুলাগুলা, যে বাইন্ডিংসগুলো বিউটি কন্টেস্টের, সেগুলো থেকে বেরিয়েও সে তার ট্যালেন্ট এবং তার বুদ্ধিমত্তা, সৌন্দর্য দিয়ে তার মুকুটটা সে ছিনিয়ে এনেছে। সো ডেফিনেটলি এটা আমাদের জন্য গর্ব। আর এটা শুধু ছিনিয়ে এনেছে বা ও পেয়েছে এটা না, আমি ওর কাছে এক্সপেক্ট করব ও এটার যেন যথাযথ মর্যাদা রাখে এবং অনেক ভালো ভালো কাজ করে। ফ্যাশন আইকন হিসেবে আজকের এই অ্যাওয়ার্ডটি অবশ্যই আমার জন্য অত্যন্ত আনন্দের এবং ভালো লাগার এবং সম্মানের। আমি প্রত্যেকটি এই লাবণ্য থেকে শুরু করে প্রত্যেকটি আয়োজককে, প্রত্যেকটি অনুষ্ঠানকে আমি প্রচণ্ড দরদ দিয়ে ফিল করি এবং তাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আসার চেষ্টা করি এবং তাদের পাশে থাকার চেষ্টা করি এবং এই সম্মাননাগুলো রিসিভ করার জন্য আমার সবসময় চেষ্টা থাকে। আমরা দেখি যে আপনি মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার বিতর্কিত হন এবং সেই বিতর্ক পেরিয়েও আসলে একজন ফ্যাশন আইকন হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছেন বা ধরে রেখেছেন, এই বিষয়টা কীরকম দেখেন? আসলে পৃথিবীতে কোনো পথ সহজ নয়, লাইফের প্রত্যেকটা স্টেপই খুবই কঠিন। কখনো ঝড় আসবে, কখনো রোদ উঠবে, কখনো বৃষ্টি হবে, সব কিছু মিলিয়েই লাইফে যদি সব কিছু স্মুথ যায় এবং সব কিছু যদি কি বলে প্রপারলি আমার মতো করে সব কিছু চলে, তাহলে তো আসলে ওটা লাইফ হলো না, ওটা টেস্টলেস হয়ে যায়। সো আমি প্রত্যেকটা আনন্দ, উপভোগ, উৎসব, বিতর্ক, প্রত্যেকটা জিনিসকেই আমি আমার লাইফের একটা অংশ হিসেবে ধরে নিয়েছি। হ্যাঁ, যে বিতর্কগুলো আসলে আপনাকে ঘিরে তৈরি হয়, সেই বিতর্কগুলো যখন আপনি দেখেন যে আপনার কাছের মানুষ আপনাকে বিতর্কিত করছে, তখন আপনার কাছে কীরকম? আমার কাছে খুব ভালো লাগে যে আমি বোধহয় এমন একটা জায়গায় চলে গেছি যে তারা হয়তো বা আমাকে পছন্দ করছে না বা নিতে পারছে না বা আমার সাফল্যকে তারা ঈর্ষান্বিত, দ্যাটস ওয়াই তারা হয়তো এই কাজগুলো করছে।
আমি যেই জায়গাটায় পৌঁছে গেছি তারা অনেক বছরেও সেই জায়গাটায় যেতে পারিনি বা সেই জায়গাটাকে টাচ করতে পারিনি, সেক্ষেত্রে তাদের ভিতরে একটা ক্রোধ হয়, একটা ক্ষোভ হয়, একটা আক্ষেপ হয়। সেই আক্ষেপের জায়গা থেকে চেনা চেনা কাছের মানুষগুলি হঠাৎ হঠাৎ করে রূপ বদল নেয়। সো আমি আসলে বুঝে নিয়েছি যে এটাও হতেই পারে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। সবাই আমার আপন না, সবাই আমার বন্ধু না, আমার চেনা জানা মানুষের মাঝেও আমার আপন পর আছে। ভাইয়া আপনাকে অনেকে ভালোবেসে সুদর্শন পুরুষ বলে, আবার অনেকে কটাক্ষ করেও সুদর্শন পুরুষ বলে। হ্যাঁ, দুইটা আপনি কিভাবে নিচ্ছেন? আসলে প্রত্যেকটা জিনিসেরই না মানে পক্ষ বিপক্ষ আছে, ভালো আছে মন্দ আছে। যে কোনো টাইটেল বা যে কোনো পদবি বা যে কোনো খেতাব প্রত্যেকটা জিনিসের মধ্যেই দেখবেন যে একটা ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে। সো আমি মন্দ দিকগুলো বা যারা ওটাকে করে তারা আসলে আক্ষেপ বা তাদের নিজের জীবনে হতাশা বা দুঃখ না পাওয়ার বেদনা থেকে করে। সো তাদের সেগুলোকে আমি একেবারেই মাথায় নেই না, আমি সেটাকে গ্রহণ করি কিন্তু আমি সেটাকে কখনোই সিরিয়াসলি নেই না। তবে যারা ভালোবেসে টাইটেলটাকে ইউটিলাইজ করে বা আমাকে ডাকে বা আমাকে সম্বোধন করে বা এই বিভিন্ন স্তরে আমাকে সম্মানিত করে, আমি তাদের দিকেই তাকিয়ে থাকি এবং তাদের সেটাকেই আমি সেলিব্রেট করি বেসিক্যালি। অ্যাডল ভাই, একটা জিনিস জানতে চাইবো, গুগল সার্চে আপনার একটা কমন সার্চ হলো অ্যাডলফ খান কিভাবে ডায়েট করে। অ্যাডলফ খানের খাবারের ডেইলি তালিকায় কি কি থাকে এটা যদি একটু বলা যায়। আচ্ছা, আমার ডায়েট চার্টে আমি আসলে খুব একটা ফুডি না, একেবারেই না। আমি ভোজন রসিক বলেন বা কিংবা ফুডি বলেন, যেটাই বলেন সেটা না বলতে গেলে, সেক্ষেত্রে আমি আসলে বেসিক্যালি আমি আমার খুব নিয়ম করে সব কিছুকে মেনটেন করি এবং নিয়ম করে সব কিছুকে খাই এবং সব কিছুকে আমার একটা গণ্ডির মধ্যে রাখার চেষ্টা করি। যেমন আমার ব্রেকফাস্ট যদি হয় সেটাও আমার একটা লিমিটেড, এবং লাঞ্চ আমার খুবই লিমিটেড, যেটা একেবারে মাছে ভাতে বাঙালি। এবং রাতের বেলাও ঠিক তাই। আমি অনেক সময়ই আছে যে আমি হয়তো বা রাতের বেলা খেলে দেখা যাচ্ছে যে সকালে ব্রেকফাস্ট হয় না, বা ব্রেকফাস্ট হয় না কিন্তু আবার ব্রেকফাস্ট হয় কিন্তু রাতের বেলা খাই না, এরকম। দুপুরে লাঞ্চটা করার চেষ্টা করি এবং সব পরিমিত এবং সবই হেলদি ফুড, এবং যেটা আসলে শরীরের জন্য আমাদের দরকার, আমাদের গ্ল্যামারের জন্য দরকার, আমাদের সুস্বাস্থ্যের জন্য দরকার, বুদ্ধির জন্য দরকার, সেটুকু মেনটেন করার চেষ্টা করি আসলে। ভাই, মাছে ভাতে বাঙালি, তারপরেও লোভনীয় খাবার দেখলে আসলে আমরা একটু খাওয়ার চেষ্টা করি বা ওই জিনিসটার তৃপ্তিটা পাওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে কোনো লোভনীয় খাবারের নেশা কিংবা দেখলে খেতে ইচ্ছা করে এমন কোনো আইটেম আছে? আমার লোভনীয় খাবার বলতে গেলে আসলে আমি একটু কাবাব পছন্দ করি, কাবাবটা পছন্দ করি, থাই ফুড পছন্দ করি, চটপটি ফুচকা পছন্দ করি, এই তো এগুলো পছন্দ করি আর ভাই, কি। দেশে তো অনেক বিভিন্ন ধরনের খাবার খান, বাইরে যখন যান তখন কি বাংলাদেশি খাবারটা মিস করেন? হ্যাঁ, আমি দেশের বাইরে বা ঢাকার বাইরে বা যেখানেই যাই, ঘর থেকে বেরিয়ে যদি আমাকে দু এক রাতও কোথাও থাকতেও হয়, আমি খুঁজে পুরোটা জায়গা ঘুরে আমি আমার পছন্দের বা যেটা আমার জন্য কমফোর্টেবল এবং যেটা খাই আসলে আমি সেটাই খুঁজে নেওয়ার চেষ্টা করি। আমি কখনো বাইরের ফুডের প্রতি একেবারেই অ্যাট্রাক্টেড না বেসিক্যালি। সেক্ষেত্রে আসলে আমরা অনেক সময় দেখি যে কুরবানি যেহেতু সামনে, কুরবানির টাইমে আমাদের হিউজ মাংস খাওয়া হয়। সেক্ষেত্রে আপনি তখন মেনটেন করেন নাকি আসলে সাধারণ মানুষের তখন একটু বেশি খেয়ে ফেলেন? না, গরুর কোরবানির সময় তো আসলে অনেক রকম ফুড হয়, গরু দিয়ে